ওকে, তাহলে হচ্ছে আজকে আমরা কেমিস্ট্রির নবম অধ্যায়টা পড়বো। হ্যাঁ, এটার মধ্যে যে তথ্য আছে এগুলো ফার্স্টে দেখবো, তারপরে অবজেক্টিভ সলভ করবো। আচ্ছা, ফার্স্টে একটা বিক্রিয়া দিয়ে রাখছে যে NH4Cl আর NaOH, এটা বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয়, লবণ অ্যাসিড ও উৎপন্ন ক্ষার হয় আর বিক্রিয়া। পানি। হ্যাঁ, তো এই NH4Cl কি একটা অ্যাসিডের মতো কাজ করতেছে, আর NaOH একটা ক্ষারের মতো কাজ করতেছে, যার ফলে এই যে লবণ উৎপন্ন হচ্ছে, পানি উৎপন্ন হচ্ছে, এবং NH4Cl এর একটা আয়ন মানে কি বলে এটারে, রেডিক্যাল বা যৌগমূলক থেকে একটা NH3 উৎপন্ন হইতেছে। পিএইচটা কি? পিএইচ মানে হচ্ছে যে H+ কোনো একটা দ্রবণে উপস্থিত হাইড্রোজেন ঘনমাত্রার ঋণাত্মক 10 ভিত্তিক লগারিদমকে কি বলে? পিএইচ বলে। এটা পানি বিশুদ্ধীকরণ পদ্ধতি কিছু বলা আছে, যেমন ক্লোরিনেশন, ফুটানো, থিতানো, ছাঁকন। ক্লোরিনেশন কি? ক্লোরিনেশন জানি না তো। আচ্ছা, ক্লোরিনেশন হচ্ছে এই যে পানির মধ্যে ব্লিচিং পাউডার আছে না, ব্লিচিং পাউডার ব্যবহার করে বিশুদ্ধ করা হয়, ওই জিনিসটা হচ্ছে ক্লোরিনেশন। আর ফুটানো, ফুটানো তো বুঝাই যায়। 30 মিনিট বন্ধ ফুটাও। থিতানো, ছাঁকন। থিতানো কি? থিতানো হচ্ছে যে ফিটকিরি আছে না, ফিটকিরি দিয়া ময়লা ছাঁকন, মানে ময়লাটা নিচে পাতন করা, এটা হচ্ছে থিতানো। আর ছাঁকন তো বোঝাই যায় কোনো একটা বস্তু দিয়া ছাঁকা। আচ্ছা, পানির পিএইচ হচ্ছে 4.5 থেকে 9.5, এর যদি বাইরে জায়গা তাহলে হচ্ছে কি জীবের বসবাসের অযোগ্য হয়ে পড়ে। আচ্ছা, আর তারপরে কি বলতেছে যে ইয়া ফেরাস, ফেরিক নাইট্রেট আর 3 অণু NaOH, এরা কি বিক্রিয়া করে আর একই হাইড্রোক্সাইড, যেটা লোহার হাইড্রোক্সাইড উৎপন্ন করতেছে, এবং এটা অদক্ষেপ করতেছে, এবং 3 অণু লবণ উৎপন্ন করতেছে। এটি কি? অদক্ষেপণ বিক্রিয়া, ঠিক না? অদক্ষেপণ জি ভাই। বিক্রিয়ায় এই জায়গায় যেহেতু লোহা একটা অবস্থান্তর মৌল, এই জন্য সে একটা কালারফুল পদক্ষেপ দেয়, সাদা পদক্ষেপ দেয় না। সবুজ সবুজ। সবুজ না, এটা হচ্ছে যে লালচে বাদামি। লালচে বাদামি। হ্যাঁ, বাদামি বর্ণের পদক্ষেপ দেয়। আচ্ছা, তারপরে কি এই জায়গায় সক্রিয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় H2 উৎপন্ন হয়। তারপর হচ্ছে এটা তো বোঝাই যায়, সক্রিয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় H2 উৎপন্ন হয় মানে কি? এই কোন একটা সক্রিয় ধাতু সোডিয়াম যদি হয়, তাহলে এটার সাথে অ্যাসিড লাইক HCl যদি বিক্রিয়া করে, তাহলে NaCl উৎপন্ন হবে। আর এই জায়গায় যেহেতু দুই অণু আছে, এখানে একটা এক অণু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, এটার কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে যেটা আছে যে দুই অণু গাঢ় নাইট্রিক অ্যাসিডের মধ্যে, এটা যদি এমনি সাধারণ অবস্থায় রেখে দেওয়া হয়, তাহলে এই যেরকম নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো উৎপন্ন হয়। কনসেন্ট্রেটেড মানে কি? কনসেন্ট্রেটেড মানে হচ্ছে গাঢ় আর মধ্যম গাঢ়, এই দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা হয়। তো যেটা হচ্ছে মধ্যম গাঢ়, এটার ক্ষেত্রে নাইট্রোজেন অক্সাইড হয়, আর যেটা গাঢ়, অনেক গাঢ়, সেটা হচ্ছে বাদামি বর্ণ দেয়, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। মানে মেইনলি এই যে এই নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে সাধারণ অবস্থায় থাকে না, এটা একটু আলো পাইলেই এমনি ভাঙে টেঙে যায়, এটা বলা হয়েছে। তারপর হচ্ছে যে দেখতেছি আমরা H2SO4, এটা যদি একটু গাঢ় হয়, তাহলে এটা কেমনে ভাঙে? H2O, সালফার ডাইঅক্সাইড, আর এটা কি? এগুলো হচ্ছে জাইমান অক্সিজেন, মানে সিঙ্গেল অক্সিজেন, এগুলো খুবই সক্রিয় হয়। আচ্ছা, ধাতুর সক্রিয়তা সিরিজ এই জায়গায় বলে দিচ্ছে যে লিথিয়াম হচ্ছে সবচেয়ে সক্রিয় ধাতুর ক্ষেত্রে। তো ধাতুর ক্ষেত্রে লিথিয়াম সবচেয়ে সক্রিয়, তারপর হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, এভাবে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে জিঙ্ক, ক্রোমিয়াম, তারপরে হলো, তারপরে কিগুলা, কপার, প্লাটিনাম, ওরাম, এগুলা পর্যন্ত পৌঁছেছে। আচ্ছা, এই যে আমার এরকম করতেছে কেন? সমস্যা করতেছে এই জায়গায়। পরে পরে ধাতব সক্রিয় সিরিজ। এরকম করতেছে কেন?
ঝামেলা করতেছে। আচ্ছা থাক, আমরা এমনি করি, সমস্যা নেই, আজকে তোমার লেখার কিছু নাই। এই জায়গায় কি আছে যে জাতীয় সক্রিয়তা সিরিজ গুলা ব্যাখ্যা করছে যে কার চেয়ে বেশি সক্রিয়, সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে লিথিয়াম। আর এদিকে অভিজাত ধাতু গুলা আছে যেগুলো একদমই সক্রিয় না। তারপরে ধাতব হাইড্রোজেন কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তারপর হচ্ছে টয়লেট ক্লিনার হিসেবে NaOH ব্যবহৃত হয়। কাঁচ পরিষ্কারক হিসেবে NH4OH ব্যবহৃত হয়। আহ, তারপর কি পান খাওয়ার চুন বা যেটা বলা হয় যে কি বলে পলিচুন, ওইগুলো কি, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তারপর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড, এগুলা কি বর্ণ হয় সাদা। এদের বর্ণ সাদা হওয়ার কারণ কি? তোরা ডিবক না, কারণ ডি ব্লক হইলেও তো সাদা হয়, এটা তো সমস্যা না। তাহলে কিন্তু অবস্থান তো মূল না। অবস্থান্তর মৌল না, অবস্থান্তর মৌল গেলে এরকম কালারফুল পদক্ষেপ দেয়। যেমন এই যে এই লোহা হচ্ছে অবস্থান্তর ধাতু, এই লোহা অবস্থান্তর ধাতু, এরা হচ্ছে কালারফুল পদক্ষেপ দিবে। তারপর হচ্ছে অ্যাসিড বৃষ্টির পিএইচ এর মান হচ্ছে 5.6, এটা বলছে। এই জায়গায় আবার কপার হাইড্রোক্সাইডের বর্ণ হচ্ছে হালকা নীল। অ্যাসিড বৃষ্টির পিএইচ হচ্ছে 5.6, সাবানের সংকেত দিয়ে দিচ্ছে। এটা আমরা 11 নম্বর অধ্যায়ে দেখছি। 11 না, সরি, লাস্ট যে চ্যাপ্টারটা আছে সাবানের চ্যাপ্টার, ওটার মধ্যে দেখছিলাম কি আর C17H35। আর সি ডাবল ও এন, এটা। হ্যাঁ, তো পানিতে হাইড্রোজেন বাইকার্বনেট দ্রবীভূত থাকলে ক্ষরতা অস্থায়ী ধরনের হয়। এটা অস্থায়ী ক্ষরতা কেমনে? আর ক্ষরতাই বা কি? ফার্স্টে ক্ষরতা হচ্ছে এরকম একটা অবস্থা যখন পানির মধ্যে আমি যতই সাবান প্রয়োগ করি না কেন, ওই সাবানটা দিয়ে আমরা কোনো কাপড় কাচার কিছুই করতে পারি না, সাবানটা ক্ষয় হয়ে যায়। তো এই অবস্থা হচ্ছে ক্ষরতা। কারণ ওই ক্ষরতা হচ্ছে কয়েক ধরনের, স্থায়ী আর অস্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতা আর অস্থায়ী ক্ষরতার মধ্যে কাহিনী হলো যে যেটা ক্ষরতার সাথে সাথে চেষ্টা করলেই সরাই ফেলা যায়, ওইটা হচ্ছে স্থায়ী অস্থায়ী ক্ষরতা। আর যেটা বহুত কষ্ট মষ্ট করে আবার সরানো লাগে, ওইটা হচ্ছে গিয়া স্থায়ী ক্ষরতা। আচ্ছা, এই জায়গায় ইয়া যেটা বাইকার্বনেট দ্রবণ, এগুলা মানে বাইকার্বনেট যদি দ্রবীভূত থাকে তাহলে এগুলোর মধ্যে তাপ দিলে কার্বন ডাই অক্সাইডটা উড়ে যায় এবং ওই জিনিসগুলা কি হয়, অধক্ষিপ্ত হয়, মানে ইয়াতে পানির তলদেশে গিয়ে পৌঁছায়। তাহলে ওই জায়গায় কি ক্ষরতাটা কমে যায়। তাহলে এটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। কিন্তু এই যে কার্বনেট, সালফেট, ক্লোরিন এগুলো যদি থাকে তাহলে ক্ষরতা স্থায়ী হয়ে যায়। এটা হচ্ছে কথা। কারণ এদেরকে তাপ দিলে তাড়াতাড়ি সরে না, এদের জন্য হচ্ছে পারমোট্রিক পদ্ধতি আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা মনে রাখার বিষয় যে কি পদ্ধতি ব্যবহার করলে স্থায়ী ক্ষমতা হয়, দূর হয়, সেটা হচ্ছে পারমোটিক পদ্ধতি। আচ্ছা, এই জায়গায় কি সিএল, এটা কি, এটা ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারের সাথে যদি আমি পানি মিলাই দিই তাহলে এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর দুইটা ক্লোরিন, এগুলো হচ্ছে জাইমান ক্লোরিন। ওই যে এখানে যেমন অক্সিজেন, এটা হচ্ছে এরকম জাইমান ক্লোরিন। ফিটকিরিয়ার সংকেত, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটু। এই জায়গায় 24 অণু পানি, এটা মনে রাখা লাগবে। কপার সালফেট থাকে আর অ্যালুমিনিয়াম সালফেট থাকে। বড কডের পূর্ণরূপ, বডের পূর্ণরূপ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কডের পূর্ণরূপ হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ডলোমাইট ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের এটা কম্বাইন্ড যৌগ। সো ডলোমাইট কি আসলে? ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম উভয় প্রকার যে আছে, যে ধাতু আছে তাদেরই আকরিক হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, এই জায়গায় এমসিকিউ দেখতেছি যে সফট ড্রিঙ্কসে কি কি অ্যাসিড থাকে। সফট ড্রিঙ্কসে কি কি অ্যাসিড থাকে? এই জায়গায় H2SO4, তারপরে HNO3, HCl, এগুলা কি থাকে? এগুলা কত শক্তিশালী অ্যাসিড। এই অ্যাসিড গুলা যদি থাকে তাহলে কি মানে এগুলা খাওয়া H2CO3। যাবো? খাওয়া তো যাবো না একদমই। শুধুমাত্র এই যে H2CO3 যেটা নর্মাল অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এটাই থাকে। লেবু আর কমলায় কি থাকে? এই সাইট্রিক যে অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিডও কিন্তু থাকে। যেমন কিরা তাই ক আর খ উভয়, সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড দুটোই থাকে। কোন অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ায় পাকস্থলীতে প্রদাহ অনুভূত হয়? HCl। অবভিয়াসলি, কারণ পাকস্থলীতে HCl বেশি থাকে, বাড়লে কমলে এটাই। নাইট্রিক অ্যাসিডের সংকেত কোনটা? এই যে লাস্টে যেটা, এটা। আর নাইট্রাস HNO। অ্যাসিড কি? নাইট্রাস অ্যাসিড হচ্ছে যে HNO2। ব্লিচিং পাউডারের সংকেত একটু আগে দেখলাম যে CaOCl, CaOCl। এটা ব্লিচিং পাউডার। জাইমান অক্সিজেনের সংকেত কোনটা? এটা। ইয়েস, হার্ট ব্রিগেডে ও। বিক্রিয়াটি সম্পন্ন করো। ক্যালসিয়াম কার্বনেট, এটা কি সলিড, আর এটার সাথে HCl যোগ হচ্ছে, তাহলে কি উৎপন্ন এভরিথিং হবে? একটা এভরিথিং। একটা অ্যাসিড আর একটা ক্ষার, তাহলে এরা লবণ উৎপন্ন করবে, পানি উৎপন্ন করবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, যেহেতু আছে, কার্বনেট আছে। সব সব। তো সবগুলা
তারপরে বলছে ক্যালসিয়াম 2+ আর 2OH মাইনাস এরা যখন পানিতে ইয়াতে আছে কোয়াস দ্রবণে আছে সাদা সাদা ওইটা থেকে তারা অদক্ষেপ সৃষ্টি করতেছে, তাহলে এদের কালার কি হবে? এরা তো আর অবস্থান্তর মৌল না, তাহলে কি হোয়াইট হবে হোয়াইট কালার? সাদা। কপার 2+, তারপর 2OH মাইনাস, কপার হালকা নীল। কপার কি একটা অবস্থান্তর ধাতু, ইয়েস। যার কারণে তার একটা কালার হবে। এই জায়গায় দেখো সাদা কালার, এটা অবভিয়াসলি বাদ হয়ে যাবে, তাহলে তাহলে হইলে হয় লাল, হলুদ, নয় হালকা নীল। তো এটা আমরা জানি কপার হালকা নীল হয়। আচ্ছা, কপারের ক্ষেত্রে এটা এমনি মনে রাখতে পারো যে আমরা যে জানি না তারপরে হলো যে, তুতে। আরে না, ইয়া আছে আমেরিকার যে স্ট্যাচু অফ লিবার্টি, ওটা কিন্তু কপারের তৈরি। কপারের তৈরি হইলে কি ওটা কেমন দেখা যেত? তামার কালার যেটা ওইরকম দেখা যেত, কিন্তু ওটা আসলে কেমন দেখা যায়? নীল না? নীল। তাহলে এটা হচ্ছে যে ক্ষয়, যখন কপার ধাতু ক্ষয়প্রাপ্ত হয় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলায়, তখন সেটা এরকম নীল কালারের হয়ে যায়। তো কপার যখন অদক্ষেপ সৃষ্টি করবে বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, তখন তারা এই যেরকম হালকা নীল বা নীল এরকম কালার দিবে। এই জায়গায় বলছে যে ফেরিক ক্লোরাইড 3 অণু NaOH এর সাথে বিক্রিয়া করে কি হইতেছে? ফেরিক হাইড্রোক্সাইড। তাহলে এটা কি 3 অণু লবণ, এই জায়গায় কি কালার দিবে? এই জায়গায় এই FeOH2 দেয় হচ্ছে সবুজ কালার, আর FeOH3 দেয় হচ্ছে লালচে বাদামি কালার। এটাকে আমরা দিচ্ছিলাম, ঠিক না? তারপরে প্রশ্ন বলছে যে পিএইচ এর মান কত হইলে অম্লীয়? আমরা জানি যে 7 পিএইচ হচ্ছে এর গিয়ে নিচে নিরপেক্ষ, 7 এর নিচে হইলে অম্লীয়, 7 এর বেশি হইলে ক্ষারীয়। ক্ষারীয়। ক্ষারীয় পদার্থগুলো পিএইচ মিটারে কত এর বেশি মান প্রদর্শন করে? অবশ্যই 7 এর 7 বেশি, এবং সর্বোচ্চ 14। সত্য। বাট সর্বোচ্চ 14 এটা কিন্তু একদম মানে সঠিক কথা না, এটার মধ্যে হালকা একটু ঝামেলা আছে। পিএইচ মিটারে কোন একটা পদার্থের কোন একটা ক্ষারীয় পদার্থের পিএইচ 14 এর বেশি হওয়া সম্ভব, বাট পিএইচ রেঞ্জ যেহেতু এটা 1 থেকে মানে 14 পর্যন্ত হিসাব করে, এমনকি পিএইচ এর মান মাইনাস হওয়া সম্ভব, 14 এর বেশি হওয়া সম্ভব। আচ্ছা, তীব্র অ্যাসিডের পিএইচ কত? তীব্র অ্যাসিডের পিএইচ কি যেরকম 0 থেকে 3 পর্যন্ত, এটা আছে তীব্র অ্যাসিড। কালার চার্টে নিরপেক্ষ যৌগগুলো কি কালার দেওয়া হয়? আমরা জানি লাল হচ্ছে বিপজ্জনক জিনিস। এখন এই লাল জানি জিনিস না। তো আর ইয়াতে দিবে না, নিরপেক্ষ জিনিসে দিবে না। বিপজ্জনক কোনটা সবচেয়ে বেশি, অ্যাসিড না ক্ষার? অ্যাসিড। সো অ্যাসিড হচ্ছে লাল আর ক্ষার হচ্ছে নীল। আর দুইটার মাঝখানের কালার কি? লাল আর নীলের মিল্লা এরকম সবুজ না? সবুজ কালার দেয় হচ্ছে এই যে যৌগগুলো যখন নিরপেক্ষ, তখন এটা। তোমার হাতের চামড়ার পিএইচ কত? হাতের চামড়ার ইয়া পিএইচ হচ্ছে হালকা অ্যাসিডিক, এসিডিক এসিডিক 4.8 থেকে 6। 6। পিএইচ এর মান যদি 5 হয় তবে তোমার চুল কেমন হবে? মানে চুলের যদি একটা আছে, মানে সাধারণ একটা পিএইচ আছে, ওই পিএইচ হচ্ছে এরকম 5 এর আশেপাশে, তাহলে যদি পিএইচ 5ই হয় তাহলে কি চুল মসৃণ হবে না রুক্ষ হবে? মসৃণ হবে, কারণ ওই তার চুলের জন্য যে যতটুকু অপটিমাম রেঞ্জ ওইটুকুই আছে। রক্তের পিএইচ এর মান কত হলে তোমার রক্তের অম্ল ও ক্ষার সঠিক পরিমাণে আছে বলে তুমি ধরতে পারবা? রক্তের পিএইচ হচ্ছে 7.4 থাকে, তার মানে 7.35 থেকে 7.45 পর্যন্ত যে কোনোটাই নরমাল। বৃষ্টির পানিতে কি পরিমাণ কি থাকার কারণে পিএইচ এর মান 5.6 হবে? কার্বন ডাই অক্সাইড মিললে এই জায়গায় কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে, যার কারণে পিএইচ কেন কমবে। ফ্লুত হয়? তারপরে নাইট্রোজেন ডাই অক্সাইড, এটাও মিলে অবশ্যই একটা অ্যাসিড উৎপন্ন করবে, হইতে পারে নাইট্রাস অক্সাইড, হইতে পারে নাইট্রিক অক্সাইড, এটার কারণে অ্যাসিডের মান কমবে। সো দুটোই কারেক্ট। তারপরে NaOH ও HCl ইকুয়াল টু NaCl প্লাস NaH2O, এই বিক্রিয়া দর্শকায়ন কোনটি? যে আয়নের কোনো চেঞ্জ নাই, NaCl যেমন NaCl দুইটাই। NaCl Cl মাইনাস দুইটাই কিন্তু দর্শকায়ন। তারপর বলতেছে যে ফিটকিরিয়ার সংকেত কি? ফিটকিরিয়ার সংকেত একটু আগে আমরা দেখছিলাম কি 24 অণু পানি আছে। সো এই যে 24 অণু পানি কিন্তু একটাতেই আছে, বাকিগুলো কিন্তু চেক করা লাগে না। তাও যদি দেখো কপার ক্যালসিয়াম কি বলি পটাশিয়াম সালফেট আছে, অ্যালুমিনিয়াম সালফেট আছে, আর 24 অণু পানি একটু। টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কি? NaOH, ঠিক না? NaOH। ইউ কাঁচ পরিষ্কার হিসেবে কি ব্যবহার হয়? মানে কাঁচ পরিষ্কার করার জন্য কি ব্যবহার করে? NH4 NH4OH। OH।
তরল চুনের সংকেত কোনটা? CaOH2 রাইট, CaOH2। এক স্প্যাচুলা অ্যালুমিনিয়ামের সাথে কত স্প্যাচুলা CaOH2 দিলে NH4Cl উৎপন্ন হবে? মানে এক এক মোলে অ্যামোনিয়ামের সাথে কয় মোল CaOH2 বিক্রিয়া করে ওইটাই চাইছি জাস্ট, বিক্রিয়ার সমতা করতে পারলেই হইতো। আচ্ছা, এটা কাজ করতেছে না, তাহলে এখন করে দেয়। তাহলে আমরা জানি যে CaOH2 এটার সাথে আমরা যদি NaOH এর অ্যামোনিয়াম না NH 3 এক স্প্যাচুলা অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম তো হচ্ছে NH4 প্লাস, এটার সাথে দিলে NH4Cl উৎপন্ন হবে। এটা কেমন প্রশ্ন করছি, এই জায়গায় NH4Cl কোত্থেকে উৎপন্ন হইব, ক্লোরিন কই পাইব? আচ্ছা, মানে ওইটা বাদ দিয়ে এত করার দরকার নেই, চিন্তা করার দরকার নেই, জাস্ট এইটুকু বুঝলেই হবে যে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর NH4Cl এদের মধ্যে যোজনীর যে আছে, অনুপাত আছে, ওইটুকু চিন্তা করলে হইব। সো এক এটার যোজনী কত, মানে হোল যদি চিন্তা করি, বা এটারে বলা হয় দ্বি অম্লীয় ক্ষারক। সো এটা হচ্ছে দ্বি অম্লীয় ক্ষারক, আর এটা হচ্ছে গিয়া যদি অ্যাসিড হয় তাহলে এক এক ক্ষারীয় অ্যাসিড। সো এদের অনুপাত কি 1:2। সো এটা যদি আমরা 1 চামচ নিই তাহলে এটা কি 2 চামচ নিতে হবে না? ওই কেসে আমরা 2 স্প্যাচুলা লাগাই দিতে পারি। বাট এই জায়গায় ক্লোরিন কেমনে আসলো, এটা একটা চিন্তার বিষয়। আচ্ছা, যাই হোক, প্রশমন বিক্রিয়ায় সম্পূর্ণ প্রশমিত অ্যাসিডের জলীয় দ্রবণের পিএইচ এর মান কত? সম্পূর্ণভাবে প্রশমিত তার মানে কি এটা নিরপেক্ষ হয়ে গেছে। শসা। সক্রিয় ধাতুসমূহ লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়ায় কি গ্যাস উৎপন্ন করে? সক্রিয় ধাতুসমূহ লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে। ফার্স্ট পেজে দেখাইছিলাম। লঘু অ্যাসিড সমূহ ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, কারণ কার্বনেটের মধ্যে একটা CO2 থাকে এবং আরেকটাও মিলে CO3 গঠন করে। কপার 2+ দ্রবণে NaOH যোগ করলে কি কালার দিবে? কপার 2+। কপার 2+ আয়ন সবসময় ওই যে কি নীল কালার দেয়। তারপরে আমরা দেখছিলাম যে FeOH2 আর FeOH3 এর মধ্যে FeOH2টা দেয় হচ্ছে সবুজ বর্ণের, আর FeOH3 দেয় হচ্ছে লালচে বাদামি বর্ণের। আর FeCl2 আর KOH তো বিক্রিয়া করলে এই যে সবুজ বর্ণের FeOH2ই হবে, ঠিক না? NH4Cl প্লাস NaOH, এখানে A উৎপন্ন হবে। এই A যৌগটা কি? এটা একটা কি NH4Cl লবণ, এই জায়গায় ক্ষার, যদিও এটা হচ্ছে একটা অ্যাসিডের মতো কাজ করবে। এটা কি একটা NH3 উৎপন্ন করবে, রাইট? কারণ লবণ পানি উৎপন্ন হয়ে গেছে, এখান থেকে একটা এক্সট্রা NH3 পাওয়া সম্ভব। বৃষ্টির পানির পিএইচ কত? বৃষ্টির পানির পিএইচ কি একটু অ্যাসিডিক হয়, একটু অ্যাসিডিক, এটা হচ্ছে 5.6। ডলোমাইট। ডলোমাইট আমরা কি বলছিলাম যে এটা ক্যালসিয়ামেরও একটা আকরিক, ম্যাগনেসিয়ামেরও আকরিক। সো এটা। জিপসামের সংকেত কি? জিপসাম কি শুধুমাত্র ক্যালসিয়ামের আকরিক না, এটা হচ্ছে যে ক্যালসিয়াম সালফেট আর 2H2O। হাইড্রোজোয়িক অ্যাসিড কোনটা? হাইড্রোজোয়িক অ্যাসিড হচ্ছে গিয়ে N3H, এই জিনিসটার নাম হচ্ছে হাইড্রোজোয়িক অ্যাসিড, এটা হচ্ছে মনে রাখতে হবে। অ্যালুমিনিয়াম আর কি নাইট্রিক অ্যাসিড, এরা যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে? অ্যালুমিনিয়াম নাইট্রেট না, অ্যালুমিনিয়াম নাইট্রেট উৎপন্ন করবে এবং H2 গ্যাস উৎপন্ন করবে, কারণ আমরা জানি যে কোনো একটা সক্রিয় ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, ঠিক না? জি ভাই। কিন্তু এই জায়গায় কি লবণও উৎপন্ন করবে। সো why not this? সো এই জায়গায় দুইটাই তো কারেক্ট। আচ্ছা, তারপর কি ব্লিচিং পাউডার তৈরি করতে কত তাপমাত্রার প্রয়োজন হয়? আমরা জানি 40 ডিগ্রি তাপমাত্রা। পানির খরতা দূরীকরণের জন্য কোনটা ব্যবহার করে? এই জায়গায় হচ্ছে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে। ক্যালসিয়াম ইয়ার মাধ্যমে, হাইড্রোক্সাইডের মাধ্যমে পারমাণবিক পদ্ধতিতে খরতা দূর করে। ধাতুসমূহে কোন লবণ পানিতে দ্রবীভূত অবস্থায় থাকলে স্থায়ী ক্ষারতার সৃষ্টি হয়? স্থায়ী ক্ষারতার জন্য যে ক্লোরিন আর সালফেট দুইটাই দেয়। আর যদি অস্থায়ী বলতো তাহলে হচ্ছে শুধুমাত্র কার্বনেট। আর্সেনিকের
হ্যাঁ, বাইকার্বনেট যেটা এগুলা। হ্যাঁ, পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা অনলি 0.01 ppm। ppm কিন্তু এটা কই সম্পর্কে আছে? ধারণা আছে? ppm মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। প্রতি 10 লক্ষ এর মধ্যে পার্টিকেলের মধ্যে মাত্র 0.1টা পার্টিকেল আর্সেনিক হইতে পারবে। এভাবে এটা বলছে যে পারক্লোরিক অ্যাসিডের সংকেত কোনটা। তো এটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিডের সংকেত, আর বাকিগুলো যেগুলো এই নাম এই জায়গায় দেওয়া আছে এটা হচ্ছে যে HClO3 হচ্ছে ক্লোরিক অ্যাসিড, HClO2 হচ্ছে ক্লোরাস অ্যাসিড, আর HClO যেটা শুধুমাত্র HClO এটা কি, এটা হচ্ছে কি হাইপোক্লোরাস অ্যাসিড। এটা হচ্ছে হাইপোক্লোরাস, এটা হচ্ছে ক্লোরাস, এটা হচ্ছে ক্লোরিক, এটা হচ্ছে পারক্লোরিক। এই নামগুলা কেমনে হয়? অক্সিজেন বেসড। এগুলো হচ্ছে যে এমনি একটা ক্লোরিন এই জায়গায় তার ইয়া কত, জারণ সংখ্যা কত, এর হচ্ছে -4, এই জায়গায় কি +1, এই জায়গায় কি তার +3 হিসাবে কাউন্ট দিতেছে, এরকম একটা অবস্থা। তারপরে এই জায়গায় হয়তো এরকম, এই জায়গায় -1 হিসেবে কাউন্ট দিতেছে, এই জায়গায় কি -6, আর এই জায়গায় +1, সো +5 হিসেবে কাউন্ট দিতেছে, এই জায়গায় হচ্ছে +7 হিসেবে কাউন্ট দিতেছে। এইভাবে জারণ সংখ্যা কিন্তু বৃদ্ধি পাইছে বারবার। এই জায়গায় কি -1 ছিল ফার্স্টে, তারপর হচ্ছে সরি -1 না, এই জায়গায় +1ই ছিল, +1 +3 +5 +7 এইভাবে। +1 এর জন্য হাইপোক্লোরাস, তারপর +3 এর জন্য ক্লোরাস, +5 এর জন্য ক্লোরিক, আর +7 এর জন্য পারক্লোরিক। মানে এটার রেঞ্জ হচ্ছে সম্ভবত এরকমই, যে যদি ইয়া হয় +1 +2 এগুলো হয় তাহলে হচ্ছে হাইপোক্লোরাস, তারপর +3 +4 এগুলোর জন্য হচ্ছে ক্লোরাস, +5 +6 এর জন্য ক্লোরিক, +7 বা তার ঊর্ধ্বের জন্য পারক্লোরিক, এরকম। মানে পার, তারপরে ইক, আস, হাইপো এই জিনিসগুলো এইভাবে যুক্ত হয়, কত তার জারণ সংখ্যা সেটার উপর ডিপেন্ড করে। ক্লোরিন। কোন অ্যাসিডটি শুধু দ্রবণই পাওয়া যায়, বিশুদ্ধভাবে পৃথক করা যায় না? HNO3। কারণ ও সরি সরি, না 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 না। এটার উত্তর হচ্ছে ইয়া, এই আমার H2CO3। H2CO3 উত্তর, এই যে কার্বনিক অ্যাসিড। এটা শুধুমাত্র দ্রবণেই পাওয়া যায়, পৃথকভাবে পাওয়া যায় না, কারণ কি এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, এটা তো অ্যাসিড হিসেবে থাকে না, এটা মানে দুর্বল প্রকৃতির। এটা কার্বন আয়ন, মানে কার্বন ডাই অক্সাইড থাকলো কোনো জায়গায়, তো ওই কার্বন ডাই অক্সাইড যদি কোনো একটা ইয়ের মধ্যে দ্রবীভূত করা যায় পাত্রের মধ্যে, তবে গিয়া সেটা H2CO3 হবে, নয়তো হবে না। তারপরে বিভিন্ন বিস্ফোরক তৈরিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? বিভিন্ন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় কি, এই জায়গায় আছে হচ্ছে HNO3, এই যে নাইট্রিক অ্যাসিড। মেইনলি নাইট্রিক অ্যাসিড কিন্তু এমনি বিস্ফোরক হিসেবে ব্যবহার হয় না, তবে বিস্ফোরক তৈরি করার জন্য কোন একটা যৌগের মধ্যে এরকম নিচে বেনজিন টাইপের একটা যৌগ, এই জায়গায় নাইট্রোমূলক লাগানো লাগে, এটা হচ্ছে নাইট্রোমূলক। এই নাইট্রোমূলক লাগানোর জন্য এই HNO3 কাজ করে। নাইট্রিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি তৈরি হয়? নাইট্রিক অ্যাসিড মানে হচ্ছে কি HNO3, HNO3 এর সাথে যদি অ্যামোনিয়া। NH3 বিক্রিয়া করে তাহলে কি কিছু। উৎপন্ন হয়? এই জায়গায় তো বলা আছে একটা একটা তো হইবই। আচ্ছা, NH4NO3। রাইট, NH4NO3, এটা একটা লবণ। এই লবণ উৎপন্ন হবে এবং পানি বিক্রিয়া পূর্ণ করতে বলছে যে NO2 আর H2O এরা যদি বিক্রিয়া করে তাহলে কোনটা পাওয়া যাবে? HNO3। H2 রাইট, এটা হচ্ছে দুইটাই পাওয়া যাবে, HNO3 ও পাওয়া যাবে, HNO2 ও পাওয়া যাবে, তো এটা হচ্ছে কারেক্ট। মূত্রের পিএইচ কত? মূত্রের পিএইচ হচ্ছে একটু অ্যাসিডিক, কারণ ইউরিক অ্যাসিড থাকে, সো 6। মন্ডা মন্ডাই। এখন কিছু এই প্রশ্ন আছে, সহজ সহজ প্রশ্ন। এই জায়গায় বলতেছে যে 100% বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডকে বাণিজ্যিকভাবে কি বলা হয়? এটার নাম হচ্ছে সালফান। তারপর বলছে যে হাইড্রোজোয়িক অ্যাসিডের গাঠনিক সংকেত ব্যবহার করে, একটু আগে আমরা দেখছিলাম কি জানি, এই N3H, এটা হচ্ছে হাইড্রোজোয়িক অ্যাসিড। এই হাইড্রোজোয়িক অ্যাসিডের মধ্যে গঠন হয়েছে এরকম যে এই নাইট্রোজেনের সাথে 3টা বন্ড করে ফেলছে। এখন নাইট্রোজেন তো আমরা জানি যে 5টা বন্ধন করতে পারে না,
সেজন্য সে কি করছে, সে তার যে মুক্তজোর ইলেকট্রন সেটা এই নাইট্রোজেনকে দিয়ে দিছে, এবং দিয়ে দেওয়ার কারণে সে হয়ে গেছে একটু নেগেটিভ চার্জ, সরি পজিটিভ চার্জ, সে হয়ে গেছে নেগেটিভ চার্জ। এই নেগেটিভ পজিটিভ মিলে এই জায়গায় একটা আয়নিক বন্ধন, এইভাবে মোট 5টা বন্ধন গঠন করছে এই নাইট্রোজেনে। বাট এই নাইট্রোজেন কিন্তু এই 3টা বন্ধনে গঠন করছে হাইড্রোজেনের সাথে একটা মিলায়। এটা হলো N3H, এটা হচ্ছে গাঠনিক সংকেত দেখতে বলছে। H2SO4 এর ঘনমাত্রা 0.2 N দিয়ে দিছে, এটা কিন্তু মোলারিটি না, এটা হচ্ছে নরমালিটি। নরমালিটি মোলারিটির মধ্যে একটা সম্পর্ক হচ্ছে N is equal to is, মানে S হচ্ছে গিয়া এই মোলারিটি, N is equal to is, normality is equal to E into S। E হচ্ছে তুল্য সংখ্যা, মানে কোন একটা অ্যাসিড বা ক্ষার বা এরকম পদার্থ যেগুলা মানে একাধিক হয়, মানে একাধিক মোলারিটির ইয়ার সাথে বিক্রিয়া করতে পারে, এরকম মানে H2SO4 যেরকম 2টা NOH এর সাথে বিক্রিয়া করতে পারে, সেই জন্য H2SO4 এর তুল্য সংখ্যা হয় 2। তো এটার তুল্য সংখ্যা হচ্ছে 2। সেম ভাবে NaOH এর কিন্তু 1, কারণ সে 1:1 বিক্রিয়া করতে পারে। অথবা এইভাবে চিন্তা করা যায় তার OH আছে মাত্র একটা, এই জন্য এই জায়গায় তার হাইড্রোজেন আছে 2টা, এই জন্য তার তুল্য সংখ্যা 2 এখানে। সবসময় এমনি চিন্তা করা যায় না, যেমন আমরা জানি যে H3PO4 এই জিনিসটার কিন্তু মাত্র 3, তুল্য সংখ্যা 3। এই জায়গায় 3টা হাইড্রোজেন আছে দেখেই কিন্তু 3 না। সেম ভাবে H3PO3 এটার কিন্তু 2 হাইড্রোজেন, কিন্তু এটার মধ্যে 3টা আছে, সো এটা তুল্য সংখ্যা 2 কেমনে? এগুলো কারণ হচ্ছে এটা তোমরা দুর্বল রেখে না না সম্পূর্ণভাবে এটা জারি দিতে পারে। এটার এটার পরবর্তী শ্রেণীতে তোমরা জানতে পারবা। তো কাহিনী হচ্ছে এরকম যে কোন একটা অ্যাসিড বা ক্ষার যতগুলা হাইড্রোজেন অথবা যতগুলা হাইড্রোক্সাইড আয়ন ছাড়তে পারে সেটার উপর ডিপেন্ড করে তাদের তুল্য সংখ্যা হয়। সো এই অবস্থায় সে মাত্র 2টা হাইড্রোজেন ছাড়তে পারে, আরেকটা ছাড়তে পারে না, এই জন্য তার 2। কিন্তু 3টেই পারে। আবার যদি এরকম হয় H3PO2, তাহলে সে মাত্র একটা ছাড়তে পারে। সো এরকম ডিপেন্ড করে আমাদের। H2SO4 যেহেতু 2টা হাইড্রোজেন ছাড়তে পারে, তাই তার তুল্য সংখ্যা হচ্ছে 2। ঘনমাত্রা 0.2 হইলে পিএইচ, আমরা H+ এর ঘনমাত্রা কত বলবো? মানে আমরা ফার্স্টে জানি কি H+ এর ঘনমাত্রা যেটা আছে সেটারে আমরা মাইনাস লগারিদম বানাবো, -10 ভিত্তিক লগারিদম, তাইলে তো পিএইচ বেরোইলো, ঠিক না? তো ফার্স্টে হচ্ছে জি আমরা জানা লাগবো এই যে S, মানে তুল্য কি বলে মোলারিটিতে তার ঘনমাত্রা কত। তো S সমান হচ্ছে N/E, N যদি হয় 0.2 আর E তাহলে কত, H2SO4 এর 2, তাহলে তার ঘনমাত্রা হচ্ছে 0.1 m। এই 0.1 m এটা কি H2SO4 এর, H2SO4 কিন্তু আবার যে এরকম সহজে ভাঙে না, 2টা হাইড্রোজেন মিলায় ভাঙে, 2H+। সো এর যদি ঘনমাত্রা হয় 0.1 m, তাহলে এর ঘনমাত্রা কত, 0.2 m, ঠিক না? এটা হচ্ছে হাইড্রোজেনের ঘনমাত্রা, এই যে 0.2টা আমরা এই জায়গায় H+ এর জায়গায় বসাবো। এটা এইটা হচ্ছে অঙ্ক, সিলেক্ট করে দিলি তো। রাইট, এটা দেখানোর জন্যই করলাম। তো জিনিসটা কি, যদি আমার নরমালিটি দেওয়া থাকে কোন একটা অ্যাসিড বা ক্ষারে, তাহলে পিএইচ বা পিওএইচ ডাইরেক্ট ওইটা বসাই দিলেই হয়। বাট সমস্যা নাই, তো যদি কেউ আগে থেকে না জানে তাহলে সে এমনি করবে, নরমালিটি থেকে ইয়াতে যাবে মোলারিটিতে। আচ্ছা, মাটির পিএইচ এর মান কমে গেলে কি ব্যবহার করা হয়? পিএইচ বাড়াইতে হইব, সো ক্যালসিয়াম অক্সাইড মানে যদি আমরা ইউজ করি তাহলে একটু বাড়লো, এই আর কি। আর পিএইচ যদি বেড়ে যায় তাহলে কি করতে হবে, অ্যাসিড প্রয়োগ করতে হবে। এই যে NH4 প্লাস যেগুলা, এই আয়নটার মধ্যে কি প্রচন্ড পরিমাণে H+ আছে, H+ কি একটা অ্যাসিডিক পরিবেশ সৃষ্টি করবে। তারপরে H2SO4 এর ঘনমাত্রা 0.2 m, দেখো m দিয়ে দিছে, তাহলে এবারে ঘনমাত্রার জায়গায় 2 m ইউজ করবো আমরা, 2 × 0.2, পয়েন্ট এবার ফোর। আসছে কত, এই যে পিএইচ আসছে 0.398, এইভাবে। তারপরে পাইরোসালফিউরিক অ্যাসিড, এই যে এই জিনিসটার নাম আমরা জানি কি বলছিলাম এর আগে, বা অলিয়াম হ্যাঁ বইয়ে আছে, এটা হচ্ছে অলিয়াম বা ধুমায়মান সালফিউরিক কার্বন অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। ধুমায়মান সালফিউরিক অ্যাসিড, অলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড একই জিনিস। লবণ কাকে বলে? এই অ্যাসিড ক্ষার বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়ার মধ্যে যে নিরপেক্ষ যৌগটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে লবণ। এটা বলছে যে অ্যাসিডের ঋণাত্মক ক্ষারের ধনাত্মক মিলায় যে যৌগ উৎপন্ন করে সেটা। ক্ষারক কি, যেটা অ্যাসিডকে প্রশমিত করে সেটাই ক্ষারক। আবার অ্যাসিড কি, যেটা ক্ষারকে প্রশমিত করে ওইটা হচ্ছে অ্যাসিড, এরকম আর কি। অথবা এইভাবে যেটা যে পানিতে দ্রবীভূত হয়। ক্ষারকের বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করছে, এটাই আর কি।
পানি বিশুদ্ধকরণের থিতানো পদ্ধতি প্রক্রিয়া, আচ্ছা থিতানোর প্রক্রিয়ায় ফিটকিরি দেওয়া হয় কেন? এই ফিটকিরি যে ইউজ করছে এটার কাহিনী দেখি। এটা হচ্ছে যে ফিটকিরি যেটা, এটা যদি যোগ করে দেয় তাহলে এই ফিটকিরি পানির মধ্যে যে অপদ্রব্যগুলো আছে এই অপদ্রব্যগুলোকে পানির মধ্যে কি করে, তলায় জমায় আর কি, মানে তলানি ফেলে। তলানি ফেললে কি উপরের পানিটুকু পরিষ্কার হয়ে যায়। এই কাহিনী হচ্ছে থিতানু। তো থিতানুর মধ্যে এই ফিটকিরি দিলে এই কাজটা ঘটে, ফিটকিরি না দিলে ঘটে না। এই জন্য ফিটকিরি দেয় আর কি। এই ফিটকি নর্মাল দেওয়ার পরে পানি পান করা যায় না কেন? ফিটকিরি তো হচ্ছে গিয়ে এটা কোনো এডিবল জিনিস না, এটা খাওয়ার জিনিস। পরিষ্কার তো করে দিচ্ছে উপরে পানি। হ্যাঁ পানি তো পরিষ্কারই, কিন্তু এটা কি বিশুদ্ধ হয়েছে একদম, মানে জীবাণু মুক্ত বা এরকম কিছু? জাস্ট ময়লাটা নিচে গিয়ে জমাই দিছে এই জন্য। মানে এটারে যদি একটু ফিল্টারিং টিল্টারিং করে বা ফুটাই পরে গিয়ে এখন হয়তো খাওয়া যেতে পারে। তো এইটুকুই, এই অধ্যায়ে তেমন কিছু নাই, সহজ একটা অধ্যায় ছিল। নেক্সট অন্য কোনো একটা অধ্যায় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে নতুন জানতে পারলাম শুধু এন্ডটা। নর্মালিটি, ও, ওকে ফাইন। আল্লাহ হাফেজ।